আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় সংকোচনে 10,000 কর্মী ছাঁটাই। মোদির সাক্ষাতেও কাজ হয়নি, আরও 119 ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। জুলাই চার্টারের উপর নির্ভর করবে জাতীয় নির্বাচন, বললেন প্রেস সচিব। এবং সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের কারণ নিয়ে প্রশ্ন রিজভির। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে ২৬ দিনে প্রায় 10,000 সরকারি কর্মী ছাঁটাই হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতির আওতায় ইলন মাস্কের তত্ত্বাবধানে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। ছাঁটাইয়ের ফলে স্বরাষ্ট্র, কৃষি, বিদ্যুৎ, স্বাস্থ্যসহ বিভিন্ন মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। কর আদায় সংস্থা জানিয়েছে আগামী সপ্তাহে আরও 1,000 কর্মী চাকরি হারাতে পারেন। ইতোমধ্যে ৭৫,000-এরও বেশি কর্মী বাই আউট কর্মসূচির মাধ্যমে চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। ট্রাম্প প্রশাসনের দাবি, বাজেট ঘাটতি কমাতে ছাঁটাই প্রয়োজনীয়। তবে বিরোধীরা বলছেন এটি জনসেবার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। সরকারি কর্মীদের ইউনিয়ন আশঙ্কা করছে চলতি বছর আরও 1 লাখ কর্মী চাকরি হারাতে পারেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরও আটকাতে পারেনি ভারতীয়দের ফেরত পাঠানো। এবার দ্বিতীয় দফায় আমেরিকা থেকে ফের 119 অবৈধ অভিবাসীকে নিয়ে ভারতে আসছে মার্কিন বিমান। শনিবার রাতে তা অমৃতসরে নামার কথা রয়েছে। প্রথম ধাপে তারা পাঠিয়েছিল 104 জনকে। তবে অবৈধ অভিবাসীদের বিমান কেন পাঞ্জাবে নামানো হচ্ছে, কেন দেশের রাজধানী দিল্লিতে ওই বিমান নামছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তার অভিযোগ, পাঞ্জাবকে গোটা দেশের সামনে ছোট করার উদ্দেশ্যেই মার্কিন বিমানগুলো অমৃতসরে নামানো হচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে এক হাতে নিয়েছেন তিনি। তবে একই সঙ্গে জানিয়েছেন আমেরিকা ফেরত অবৈধ অভিবাসীদের যথাসম্ভব সাহায্য করবে তার প্রশাসন। ওই 119 অবৈধ অভিবাসীর মধ্যে 67 জনই পাঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন 33 জন। এছাড়া গুজরাটের 8 জন, উত্তরপ্রদেশের 3 জন, গোয়ার 2 জন, মহারাষ্ট্রের 2 জন, রাজস্থানের 2 জন, হিমাচল প্রদেশের 1 জন এবং জম্মু ও কাশ্মীরের 1 জনকে দ্বিতীয় দফায় ফেরত পাঠাচ্ছে আমেরিকা। এদিকে চলতি সপ্তাহে তৃতীয় দফার অবৈধবাসীদের নিয়ে তাদের আরও একটি বিমানের ভারতে আসার কথা। তবে তৃতীয় দফার বিমানটির অবতরণের দিনক্ষণ কিংবা বিমানে কোন রাজ্যের কতজন আছেন এখনও জানায়নি আমেরিকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম চৌধুরী বলেছেন, জুলাই চার্টারের উপর নির্ভর করবে আমাদের নির্বাচনটা কবে হবে। তিনি বলেন, এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। সেক্ষেত্রে আমরা হয়তো সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারবো। এরপর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাকিটা বাস্তবায়ন করবে। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এসব কথা বলেন প্রেস সচিব। বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ অনুষ্ঠিত হয়। এরই মধ্যে বিভিন্ন দলের প্রতিনিধিরা এসে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ হবে 6 মাস। 6 সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্যের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে, আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে। সেটা হবে জুলাই চার্টার। সংস্কার কমিশনের অনেক সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন প্রেস সচিব। তিনি বলেন, আর যেসব ক্ষেত্রে প্রধান ঐকমত্য প্রয়োজন সেটার জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। শফিকুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং তারপর আমরা যে রাজনৈতিক সমাধানে যাচ্ছি, কিভাবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা হবে, তার জন্য আজকের রাজনৈতিক সংলাপের সূচনা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের সূচনা। এদিকে বৈঠকে অংশ নিতে দুপুর 2টার পর থেকেই ফরেন সার্ভিস একাডেমিতে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেল 3টা থেকে শুরু হয় বৈঠক।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সব গণতান্ত্রিক ও রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। সুতরাং আমরা প্রত্যাশা করি এই সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। আর এটা এই সরকারের প্রধান দায়িত্ব। গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে। এ সময় স্থানীয় সরকার আগে করার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শনিবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর এল উচ্চ বিদ্যালয় মাঠে মেঘনা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যাদের দমন পীড়ন করেছেন শেখ হাসিনা, তাদের প্রতি কি আপনাদের বিশ্বাস নেই? কারণ প্রথম দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক সরকার গঠন করা। এই সরকারের উচিত গণতন্ত্র ও সংস্কারকে চলমান রাখার জন্য জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল ওদুদ মুন্সির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1798 সালের আজকের এই দিনে রোমান প্রজাতন্ত্র ঘোষিত হয়। 1764 সালের আজকের এই দিনে স্প্যানিশ লুইসিয়ানায় সেন্ট লুইস শহর প্রতিষ্ঠিত হয়। 1923 সালের আজকের এই দিনে গ্রিস ইউরোপের রাষ্ট্র হিসেবে গ্রেগরীয় বর্ষপঞ্জি গ্রহণ করে। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।